অনেক সময় দলের মূল অবস্থান বোঝার জন্য মূল নেতার কাছ থেকে বোঝা যায় না, নিচে থেকে বোঝা যায়। নিচের নেতাটার আচরণ বক্তব্য থেকে বোঝা যায় উপরের নেতার বক্তব্য কি, টপ নেতাদের বক্তব্য কি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বিএনপির যারা কোর্ট পাড়ায়, বিশেষ করে বুঝেন তো, কোর্ট পাড়ায় মানে সুপ্রিম কোর্টের বিচার, সুপ্রিম কোর্টের কি সমিতি আর কি, অনেকে ব্যারিস্টার থাকে তাদের। বিএনপির পক্ষ থেকে যারা এটাকে কন্ট্রোল করে, দেখাশোনা করে, বিভিন্ন প্রোগ্রাম দেয়, তার একটা নেতা হলো অসীম। দেখে মনে হচ্ছে অসীম, ব্যারিস্টার অসীম ঢাকা 10 থেকে দাঁড়াতে চান ইলেকশনে, হবু ইলেকশনে। তো উনি ঢাকা 10 এলাকায় একটা মিছিল সমাবেশ করেছেন, তার বাসায় একটা মানববন্ধন করেছেন। কি জন্য? আইন যাদের দাবি করেছেন ওখানে সবই আসলে মিউনিসিপাল সুযোগ সুবিধা না থাকার অভাব, পানি জমে আছে, রাস্তা ভালো না, এইসব। যদি এটা তো সাবজেক্ট না, কিন্তু আমাদের এখানে কোনটা এমপির সাবজেক্ট আর কোনটা কাউন্সিলরের বিষয়, কোনো কিছু কেউ খেয়াল রাখে না। এমনকি কোনো প্রজেক্ট হলে সেখানে সবার আগে এমপি গিয়ে মাথা ঢুকায়, এমপির কথা না শুনলে কাউন্সিলর বা উপজেলার চেয়ারম্যান, ইভেন উপজেলার টিএনও মানে নির্বাহী অফিসার, কারো কিছু করার মূলত থাকে না। হচ্ছে বাংলাদেশ। এনিওয়ে, সো নাসির উদ্দিন অসীম গতকালকে একটা ঢাকা 10 এলাকায় এরকম রাজনৈতিক সভা করেছেন। আর দুর্বন্ত শুনে মনে হচ্ছে আর এমন কি, কিন্তু আসল ঘটনা এখন বলবো। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, এবার আসেন একটা পলিটিক্যাল প্রসঙ্গ, কিন্তু এতক্ষণ ধরে এখানে কি দরকার না দরকার, কি কি মিউনিসিপ্যালিটির সুবিধা নাই সেগুলোর দরকার, এসব নিয়ে পাবলিকের পক্ষ থেকে উনি কথা বলেছেন। শেষে বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, 14-15 মাস ধরে তারা সংস্কার ঐক্যমত কমিশন নিয়ে আসেন। এরপরের বাক্যটা আরো সাংঘাতিক, কিন্তু সংসদ না বসা পর্যন্ত এই কমিশন পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবেন না। কেমন কথা? ইলেকশন হয়ে যাওয়ার পরে ঐক্যমত্য কমিশন পূর্ণাঙ্গ মূল্য মানে, যেখানে ঐক্যমত্য কমিশনের মধ্যে তর্ক হচ্ছে যে সংস্কারের প্রস্তাবগুলা আইনি ভিত্তি দেওয়া যায় কি করে, এবং স্বভাবতই এই আইনি ভিত্তিটা ইলেকশনের আগেই তো দিতে হবে। তা না হলে হ্যাঁ, এইটা নিয়ে বিএনপি বলে যাচ্ছে কৌশলে আগে নির্বাচন হওয়ার 2 বছরের মধ্যে এগুলা পাস করে দেবেনি। অর্থাৎ জাস্ট একটা আপনারা বলতে পারেন একটা করলাম আর কি, একটা নন কমিটাল অ্যান্সার, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি না দিয়ে একটা কথা বলা, একটা বাক্য বলে যাওয়া, আচ্ছা দিবানি টাইপের। উনি কথাটা এইভাবে বললেন কেন? বললেন এই জন্য, আপনার ভিতরে কথাটা বলি। নাসির যেটা বলছেন, ব্যারিস্টার মানুষ সাথে ওই জন্য বলছেন, নাসির যেটা বলতেছেন সেটা হলো মঈনের সাথে হাসিনার সম্পর্ক। মঈন হাসিনাকে ক্ষমতায় আনার সুযোগ করে দেওয়ার নায়ক না, উনি সিদ্ধান্ত নিয়ে করেন নাই। সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকানরা লালাই দিছিল ইন্ডিয়াকে যে তোমরা বাংলাদেশের কর্তৃত্ব নিয়ে নাও, যারে খুশি তারে বসাও, বিনিময়ে তুমি আমার চীন ঠেকানোর কাজে আমার সাথে কাজ করো। প্রণব মুখার্জি সেই কাজের জন্য আসছিল এবং সে বলেছিল যে আমার চয়েস হাসিনারে জিতাই দাও, তুমি 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 মঈনুদ্দিন ফখরুদ্দিন, মঈনি বিশেষ করে। কিন্তু মঈনের ঠেকা ছিল কোথায়? মঈনের ঠেকা ছিল যে 111 যখন ওরা ক্ষমতা দখল করে, এই 111 ক্ষমতা দখলের পক্ষে আইনি ভিত্তি কই, একই সমস্যা। আমি যতদূর নিশ্চিত জানি, মঈন বারে বারে জিজ্ঞেস করেছিলেন বিটুনিস সেকালের আমেরিকান রাষ্ট্রদূত, যে 111 কুয়ের নায়ক নায়িকাও বলতে পারেন, এই যে এখনকার বাবর সাহেব প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে ভালো খাতির ছিল বাবরের সাথে, তার পার্সোনাল খাতির। বিটুনিসকে মঈন বারে বারে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য এক্সিট প্ল্যান,
এটাকে আর্মি ভাষায় বলে এক্সিট প্ল্যান। এক্সিট প্ল্যান মানে মানে আমাকে তো ফোর্স করতেছেন ক্ষমতা নেওয়ার জন্য, আমি তো নিলাম, ধরেন কিছু একটা করলাম, যা যা করতে বলবেন করে দিলাম, কিন্তু এরপরে আপনার যেমন আমরা যখন ফিরে যাবো ক্যান্টনমেন্টে, তখন আমার এইসব কাজের যে লিগ্যাল ভিত্তি ওটা কি হবে? আমার এই কাজটা যে কনস্টিটিউশন অনুযায়ী বৈধ ছিল, বা কনস্টিটিউশন হিসাবে আমি কোনো অবৈধ কাজ করি নাই, এই সাফাইটা কে দিবে? এটাকে আমি ভাষায় ওরা বলে এক্সিট প্ল্যান। এটা নিয়ে হন্যে হয়ে জিজ্ঞেস করেছে তারা। সে সময় মইনের আর এক জেনারেল ছিল খুব কাছের, অনেকের নাম মনে আছে, জামিলি নামে একটা, জামেলি আর জামিলি টাইপের নাম ছিল, মেজর জেনারেল জামিলি। জামিলি এটা নিয়ে কতবার যে দেন দরবার করছে পিটুনিস অ্যান্ড গংদের সাথে, আনোয়ার হোসেনের সাথে। আনোয়ার ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল, বাঙালি অরিজিন ব্রিটিশ, তারা ফায়ার করতে পারে নাই, তারা কমিটমেন্ট দিতে রাজি না। ফাইনালি মঈন ফাঁদে পড়ে গেল যখন পুরো জিনিসটা প্রণব আর হাসিনার মধ্যে সলভ হয়ে গেল। এখন হাসিনা যখন নিশ্চিত হয়ে গেল যে আমি এখন ক্ষমতায় যাচ্ছি, এইবার সে উল্টা প্যাচ দিয়ে বইছে, এখন যদি আমারে না জিতাও ক্ষমতায় ইলেকশনে, তাহলে বুঝছো কি করবো তোমাকে আমি? আমি তো সংসদে পাশ করবো না, তোমার মাফ করবো না। তুমি কেন 111 ক্ষমতা নিচ্ছে? এটা তো অবৈধ। তোমাকে অবৈধতার দায়ে ফাঁসি দিয়ে দিব কিন্তু আমি, যদি আমার কথা না শোনো। অর্থাৎ আমাকে এখন যদি তুমি ইলেকশনে না বিজয়ী করে আনো। ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি? বুঝতে হচ্ছে? অর্থাৎ যে কোনো কুয়ের সময় প্রবলেমটা হবে। কুয়ের পরে আপনার যদি মুরদ না থাকে, কুয়ের পরে যখন সিভিল মানে কনস্টিটিউশনাল গভর্নমেন্টে ফেরত আসবেন, সেই সময় ক্ষমতায় কে থাকবে? এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল। আপনি জিয়া রহমান দেখেন, জিয়া রহমান যেটা করেছিল, নিজেই ক্ষমতায় বসেছিলেন নতুন পার্টিটা করে নিয়ে, সবচেয়ে আইডিয়াল, খুবই সমর্থিত, পাবলিক সমর্থিত, ওইটার নামই হলো বিএনপি। এরশাদের আমলে আসেন, একই পথে গেছিলেন, একটু কম পপুলার, মানুষে কখনো এটা অ্যাকসেপ্ট করে নাই, জাতীয় পার্টি ওই পার্টিটার নাম, এটাও একই পদ্ধতিতে হয়েছিল। কিন্তু মইনের বেলায় মইন এটা করতে পারে নাই। মইনের প্ল্যান ছিল নিজে, ওইটার নাম ছিল জাগদল, কিন্তু আমেরিকানরা, ইন্ডিয়ানরা, প্রণব মুখার্জি তাকে ওই পথে যাইতে দেয় না। এটা গেটি ধরে নিয়ে আইছে, গেটি ধরে বলতেছে হাসিনারে জিতা, লাস্টে বলছে আচ্ছা ঠিক আছে হাসিনা ধরে মাফ করে দিবে, আমি হইলাম গ্যারান্টার। সেই কথা আবার প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে দিয়ে গেছে, বিপ্লবী। মইনের দুর্ভাগ্য, তার বেলায় এইভাবে শেষ হয়েছিল জিনিসটা। অসীম উকিল বলছি, অসীম ব্যারিস্টার সেই কথাটাই বলতেছে। তারা হুঙ্কার দিতেছে, তারেক যে এটা দিয়ে হুঙ্কার দিতেছে ইউনূস সাহেবকে, হ্যাঁ আমার কাছে আসবেন না, হ্যাঁ আমি তো এই জন্য। তাহলে সংস্কার প্রস্তাব আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না কেন? হচ্ছে না এই জন্য তারেক যেতে এটার আইনি ভিত্তিতে রাজি হয়। এই যে সংবিধানের উপরে না নিচে এই বাজে তর্কগুলো করতেছে কেন তারেক? ও বলতে চাচ্ছে যে আমি এটা আগে ইলেকশনের আগে এটার আইনি ভিত্তি দিব না, আপনার ক্ষমতার আশাটাও আইনি ভিত্তি দিব না, আগে আমারে জিতান, আগে আমারে জিতাইবেন, দেন আমি আপনার আইনি ভিত্তি দেবো। এই জন্য বলেছে আগে ক্ষমতায় আসবো, আর 2 বছর পরে দেবো। কথা ক্লিয়ার? এখন ইউনূস সাহেব কি করবে? তার এনসিপি, জামাত ইসলাম আর যারা পলিটিক্যাল পার্টি তারা লাজবাব। ইউনূস সাহেবের সংস্কারের বলচাল, সংস্কার, বিচার, নির্বাচন, সব পানিতে গেছে গা। দাদা, রাজনীতি না বুঝলে অরাজনৈতিক লোকদের কপালে এরবি জুটে, যেটা মঈন বুঝতে পারছিল সেটা ইউনূস সাহেব বুঝতে পারে নাই। সো অসীম সেইটাই মনে করাই দিছে। ব্যারিস্টার অসীম আইসে একটা লোকাল ইলেকশনের মিটিং আইসে জোসে টারে বইলা লাগছে। উনি যেটা বলতে চাচ্ছেন তার কথা হলো এটা, যে আগে ইউনূস মিয়া আমাদের নির্বাচন করার, আমাদেরকে নির্বাচিত দেখানোর ব্যবস্থা করেন, নাইলে তো আমরা সংসদে পাস করবো না, আর না করলে আপনাকে ফাঁসির দড়ি লড়তে হবে। কথা ক্লিয়ার? আশা করি যারা যারা আইনি ভিত্তি আগে চাচ্ছেন তারা বুঝবেন মূল ঘটনাটা কোথায়। সংবিধানের উপরে নিচে, আগে পিছিয়ে এই যে তর্কগুলা করতেছে, 72 সংবিধানে হাত দেওয়া যাবে না এই বলে ইন্ডিয়ানরা ভিতরে ঢুকে পড়তেছে, এই সবগুলো এই একই ফর্মুলার মধ্যে জড়িত। আশা করি ব্যাপারটা এখন বুঝবেন আপনারা, যদি 2 মিনিট চিন্তা করেন। থ্যাংক ইউ।